জেলা কর্তার সংযোগ নিবেদনে স্বর্ণভূমি ডেভেলপার্স লিমিটেড, সোনালী ভবিষ্যতের লক্ষ্যে। নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আপনাদের সঙ্গে আমি সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। বাঁকুড়া শহরের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন বিশিষ্টজনেরা, গণকনভেনশন করে আন্দোলনে নামার ডাক। জেলার কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদের অভাবনীয় জয়, সন্ত্রাসের অভিযোগ তুলল এসএফআই। ঘন কুয়াশার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত জেলার আলু চাষ, ধসা রোগের প্রকোপে ফলন কমার আশঙ্কা। অস্বাভাবিক বাজার দরে নাভিশ্বাস গৃহস্থের, সবজি থেকে ফলমূলের বাজার সর্বত্রই আগুন দাম। ভাইদের জন্য বোনের আত্মত্যাগের স্মরণে তালডাংরার পাকুড়দিহা গ্রামে আদিবাসীদের উৎসব, ব্যতিক্রমী সেই উৎসবের ছবি আমাদের ক্যামেরায়। খবর বিস্তারিতভাবে। বাঁকুড়া শহরে ক্রমবর্ধমান চুরি, ছিনতাই, শ্লীলতাহানি সহ নানা অসামাজিক কাজকর্মের প্রতিবাদে এবার সরব হলেন বিশিষ্টজনেরাও। গত রবিবার একটি গণকনভেনশনে বিষয়টি নিয়ে আন্দোলনে নামার ডাক দিলেন শহরের চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক ও সমাজকর্মীরা। গত কয়েক মাস ধরেই বাঁকুড়া শহরে ক্রমশই বাড়ছে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা। প্রকাশ্য দিবালোকেই হোক বা রাতের অন্ধকারে শহরের ব্যস্ততম সড়কগুলিতে ছিনতাইয়ের ঘটনা এখন প্রায় রোজনামচা হয়ে গেছে। শহরের আনাচে কানাচে, মোড়ে মোড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে মদের ঠেক, রমরমিয়ে চলছে বেআইনি মাদক ও সুদের সিন্ডিকেট। স্কুল কলেজ যাওয়ার পথে প্রায়শই শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে ছাত্রীদের, রেহাই পাচ্ছেন না গৃহবধূরাও। সম্প্রতি সতীঘাটের গুলি করে খুনের ঘটনার মতো দুঃসাহসিক ঘটনাও ঘটে গিয়েছে। এই কারণ সন্ধ্যের অন্ধকার নামলেই আতঙ্ক গ্রাস করছে গোটা শহরকে। শহরের অপরাধ বাড়তে থাকলেও কার্যত নীরব দর্শকের ভূমিকায় থেকে গেছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের এই উদাসীনতার কারণেই মদত পাচ্ছে সমাজ বিরোধীরা, অন্তত এমনটাই মনে করেন শহরের বিদ্যজনেরা। আর তাই শহরের পরিবেশ বাঁচাতে আন্দোলনের হুমকি দিলেন তারা। সর্বস্তরের মানুষকে এক জায়গায় নিয়ে এখানে পুলিশ প্রশাসন, যারা বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব আছেন, ছাত্র যুবক কাউন্সিলররা আছেন, আমাদের এই অর্গানাইজেশনের ছত্রছায়া নিয়ে এসে সবাই মিলে একসাথে এই প্রতিবাদ করবো। আমরা তো খুবই দুশ্চিন্ত, ভাবা যায় না কখনো ঘটে এত উচ্ছৃঙ্খলতা। হেল্পলেস প্রশাসন, পুলিশ প্রশাসন বলতে যে আমাদের কিছু করার নেই, আমাদের উপর একটা চাপ রয়েছে, খুবই উদ্বিগ্ন। কি মনে হয় এই যে ক্রমবর্ধমান যে ধরনের ঘটনা ঘটছে সমাজের প্রতি কি প্রভাব পড়তে পারে? সমাজের প্রতি প্রভাব তো আর যুবকদের উপরে দোষ দিয়ে লাভ নেই। যুব সমাজ যে ঘটনার উপরে দাঁড়িয়ে একটা আন্দোলন মব সমাজের সর্বস্তরে সর্বদিনেই থাকে, সবসময় থাকে। এটাকে কন্ট্রোল করার জন্য, এটাকে অ্যাডমিনিস্টার করার জন্য যে প্রশাসকের দরকার হয় সেটা সরকারি প্রশাসন। নাগরিক সমাজের দায়িত্ব আছে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, যুব সমাজকে উদ্দীপ্ত করা। 1600 মতো ছাত্র নিয়ে কাজকর্ম করি, সেক্ষেত্রে যদি বলা যায় তাহলে সমস্যাটা অনেক গভীর। সেটার ক্ষেত্রে শুধু সমাজ ব্যবস্থা না, সমাজ ব্যবস্থা তো আর একদিনে গড়ে ওঠেনি, দীর্ঘদিন ধরে এর বিস্তৃতি চলছে। সুতরাং আমি শিক্ষার পরিমণ্ডলে যদি কথা বলি তাহলে বলবো সমস্যা খুব জটিল, খুব কঠিন। সেই ক্ষেত্রে আমাদের ভূমিকাটা, আমরা অভিভাবক বা শিক্ষিকা তাদের অনেক সচেতনতামূলক কাজকর্মের সাথে থাকতে হবে। কারণ এই পরবর্তী যে শিশুরা তাদেরকে
রাজীব সরকারের রিপোর্ট, জেলা। পূর্ব সাফল্য পেল তৃণমূল ছাত্র পরিষদ। বাঁকুড়া খ্রিস্টান কলেজ ও শালডিয়া কলেজে ছাত্র সংসদের আংশিক আসনে প্রতিদ্বন্দ্বিতা হলেও বাকি অধিকাংশ কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র সংসদের মনোনয়ন ও নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে এসএফআই। আবারও জেলার কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী তৃণমূল ছাত্র পরিষদ। বাঁকুড়া জেলার 17টি কলেজের মধ্যে কেবলমাত্র বাঁকুড়া খ্রিস্টান কলেজ এবং শালডিয়া কলেজে মনোনয়ন জমা দেয় এসএফআই। খ্রিস্টান কলেজে 24টি আসনের মধ্যে 8টিতে এবং শালডিয়া কলেজে 24টি আসনের মধ্যে 20টিতে মনোনয়ন জমা দেয় এসএফআই। বাকি 15টি কলেজে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল ছাত্র পরিষদ। যদিও এসএফআই এর তরফে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়, তবে কার্যত সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দাবি এসএফআই তাদের পায়ের তলার মাটি হারিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে সরে এসেছে। এদিন তৃণমূল ছাত্র পরিষদ জেলার বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঁকুড়া জেলার কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিগত কয়েক মাস ধরেই বাঁকুড়া জেলার কলেজের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ একবারে নেই বললেই চলে। এই সময় দাঁড়িয়ে নির্বাচিত কলেজ ছাত্র সংসদগুলি এসএফআই যা নির্বাচিত হয়েছিল সেই সংসদগুলি গায়ের জোরে দখল করা, গুন্ডারাজ কায়েম হয়েছে তৃণমূলীদের দ্বারা। 12 জন ইতিমধ্যেই আমাদের ছাত্র কমপ্লেট ঘর ছাড়া আছে, যারা পড়াশোনা করতে পারছে না। ইতিমধ্যেই 27 জন আছে তারা পরীক্ষায় বসতে পারে। বটজোড়া, পাঁচমুড়া, চাতরা, পাত্রসায়, ইন্দাস সহ বেশ কিছু কলেজে ইতিমধ্যে আমাদের ছাত্ররা তাদেরকে ভর্তি হতে দেওয়া যায় না। এসএফআই করে এই অপরাধে কলেজে ভর্তি হতে দেয়নি। 5 জন ছাত্র আছে যারা বিনা যে দোষে তাদেরকে আসামি করা হয়েছে, তাদের কেস চলছে ইতিমধ্যে। এই মুহূর্তে গোটা জেলা জুড়ে একটা তীব্র সন্ত্রাস গোটা কলেজ ক্যাম্পাসের ভেতরে তৃণমূলীরা তৈরি করেছে। এত সত্ত্বেও আমরা ভারতের ছাত্র ফেডারেশন বাঁকুড়া জেলার কলেজ ছাত্র সংসদ নির্বাচনগুলিতে আমরা মনোনয়নপত্র তুলতে এবং জমা দেওয়ার কাজ করতে গেলে সোনামুখী, শালতোরা, ভোড়া, সম্মিলনী কলেজ, বাঁকুড়া খ্রিস্টান কলেজ, শালডিয়া কলেজ সহ বেশ কিছু কলেজে তীব্র সন্ত্রাস তৈরি হয়। বহিরাগত তৃণমূলী দুষ্কৃতীদের নিয়ে কলেজের ক্যাম্পাস ঘিরে ধরে এবং আমাদের এসএফআই ক্যান্ডিডেটদেরকে তারা কলেজের ভেতরে প্রবেশ করতে দেয়নি। এরকম একটা উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা এসএফআই গোটা বাঁকুড়া জেলায় একমাত্র খ্রিস্টান কলেজে 8টি প্রার্থী আর শালডিয়া কলেজের অভ্যন্তরে 20টি প্রার্থী 24টি সিটের মধ্যে এই সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো, এটা ঠিক করেছি। বাকি জেলার সমস্ত কলেজেই তৃণমূলীদের এই তীব্র সন্ত্রাসের কারণে নির্বাচন আমরা বয়কট করছি। আমার তো মনে হয় আমরা তৃণমূল ছাত্র পরিষদ গণতান্ত্রিক পদ্ধতিতেই চারিদিকে ভোট করতে দিয়েছে। এদিকে এরা কোনো কলেজে প্রার্থী পায়নি। শালডিয়া আর খ্রিস্টান কলেজের সম্ভবত 2-1টা করে প্রার্থী দিয়েছে। নাহলে যদি আমরা সন্ত্রাস করতাম তাহলে এরা এই প্রার্থীগুলো দিতে পারতো না। আসল কথা এদের মাটির তলে মানে পায়ের তলে মাটি আর কলেজে নেই। সাধারণ ছাত্রছাত্রীরা এদিকে মেনে নিতে পারছে না। আগামী 34 বছরে যে তজরুপ এবং ছাত্র সংসদের নামে যেসব ছেলেদের কাছে হপ্তা বা টাকা তুলেছে এগুলো কেউ মেনে নিতে পারছে না। এই জন্য এরা প্রার্থী পাচ্ছেই না, তো প্রার্থী দেবে কোথার থেকে? এই জন্য এরা না পেলে যেটা হয় আর কি, এরা বলছে আমরা ভোট বয়কট করছি, এখন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা কি ভোটে দাঁড়ালে ভালো হতো? অবশ্যই ভোটে দাঁড়ালে তো আমাদের ভালো হতো। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা ব্যানার্জি প্রতিটি কলেজে ভোট করতে বলেছে। ভোটে দাঁড়ালে তো আমাদেরও সংগঠন আরও শক্ত হয়। এসএফআই যদি আমাদের সামনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। সন্ত্রাস কথাটা তাহলে মিথ্যে? সন্ত্রাস তো এরাই করছে। 24 পরগনার ঘটনা থেকে বোঝা যায় যে কারা সন্ত্রাস করে আগামী পঞ্চায়েতে সিট দখল করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ, অপপ্রচার, কুৎসা।
লাইনে 17টা আমরা আগে জয়না করিলাম, আজকে 7টা হয়েছে, আবার 4টা আমরা পেয়েছি, 3টে ওরা পেয়েছি। টোটাল কোটা সিটের ভোট ছিল? 24টা। 24টার মধ্যে 21টা আমরা, 3টে এসে ভাই আমরা মাত্র একটা 2 ভোটে একটা 1 ভোট হেরে গেলাম। জয়োল্লাসে এত বাজি ফাটানো হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, এটা কি বলবো? না, শব্দ দূষণ হচ্ছে না, এটা আনন্দ একটা। বছরে একদিন আমরা প্রায় জিতার সঙ্গে আমরা এভাবে ফটকা মানে খুব নিয়মিতভাবে ফাটাই আমরা, আর অসুবিধা না করে আর। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত বিপর্যস্ত জেলার চাষবাস। অনাবৃষ্টির কারণে আমন ধানে ব্যাপক লোকসানের পর ঘন কুয়াশার কারণে এবার আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিল। ঘন কুয়াশার কারণে ইতিমধ্যে দেরি করে লাগানো আলু গাছে ধসা রোগ দেখা দিয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ছে এই রোগ, ফলে জেলা জুড়ে আলুর ফলন এবার ব্যাপক হার কমে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। মাথায় হাত পড়েছে জেলার আলু চাষিদেরও। প্রচন্ড কুয়াশার জেরে এবার ক্ষতির মুখে আলু চাষ। বাজারে দেখা নেই পর্যাপ্ত আলুর। মূলত বছরভর একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ও অনাবৃষ্টির জেরে খামতি দেখা দিয়েছিল আলু চাষে। শীতকালীন মৌসুমে ক্ষতি মেটাতে ব্যাপক হারে আলু লাগিয়েছিলেন চাষিরা, কিন্তু দিনভর কুয়াশার জেরে কার্যত ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। ইতিমধ্যে দেখা দিয়েছে আলুর ধসা রোগ। দ্রুত ছড়িয়ে পড়া এই রোগের জেরে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও তৈরি হয়েছে। আশঙ্কা দেখা দিয়েছে ঘাটতির। সব মিলিয়ে কুয়াশার জেরে ক্ষতির মুখে কৃষকরা। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। আলু লাগিয়েছিলাম আমরা, মাঝে গরম পড়ে গেল। গরম পড়ার পর আপনার আবার কুয়াশা দেওয়ার জন্য আগে প্রচন্ড কুয়াশাতে আলুর তো প্রচুর ক্ষতি হয়ে যাবে, ধাসা লেগে যাবে, গাছ নামি ধাসা লেগে যাওয়াতে আলুর গাছ খুব শীঘ্রের মধ্যেই নষ্ট হয়ে যায়। 50 দিনের মাথায় আলুর ফলন মোটেই হবে না। হচ্ছে কি যে কদিন কুয়াশা থাকে না, ঠান্ডাটা 2-1 দিন কেটে গেল, আজকে হঠাৎ উঠে দেখি প্রচন্ড কুয়াশা। এটা গাছের পক্ষে খুব ক্ষতি আসবে, প্রচন্ড ক্ষতি হবে। এই যে সব গাছ না একদম বিরাট ক্ষতি হবে, কিন্তু কোনো উপায় নেই। উপায় কি, ওষুধ পালা দিয়ে চেষ্টা করতে হবে বাঁচানোর জন্য। এখানে কত আলু চাষ করা হয়েছে? চাষ মোটামুটি পুরো এলাকায় একবারে। জেলার সবজি থেকে ফলের বাজার সর্বত্রই আগুন দামে হিমশিম দশা সাধারণ গৃহস্থের। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে শীতকালীন সবজি ও ফলমূল। সুযোগ বুঝে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে ফাটকাবাজরা। বাজারে জেলা প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ না থাকায় ক্ষুব্ধ জেলার মানুষ। অস্বাভাবিক দামের কারণে সবজি ও ফলমূলের চাহিদা কমে যাওয়ায় হাপিত্যেশ দশা জেলার সবজি ও ফলমূলের ছোট ব্যবসায়ীদেরও। শীতের মরশুমে হাজারো সবজি। গৃহস্থেরা ব্যাগ ভর্তি করে শীতের মরশুমে ব্যাগ ভর্তি সবজি নিয়ে আসতো বাড়িতে। শীতকালীন এই চেনা ছবিটা ক্রমশই বাজার থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে মূল্যবৃদ্ধির বাজারে। একদিকে কালোবাজারি পদার্থের উৎপাত, অন্যদিকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি। এই দুইয়ের জোয়ারে কার্যত আগুন বাজার। বাজার সারতে গিয়ে কার্যত নাভিশ্বাস মধ্যবিত্ত থেকে খেটে খাওয়া মানুষদের। এক নজরে বাজারের দিকে তাকালে বোঝা যাবে বাস্তব চিত্রটা। নতুন আলু বাজারে কেজি প্রতি মিলছে 9 টাকা দরে, পেঁয়াজ 20 কেজি, ফুলকপি 16 টাকা, মটরশুঁটি 32 টাকা, করলা, শসা, ক্যাপসিকাম 50 টাকা কিলো প্রতি, এমনকি পালং শাক 12 টাকা, মূলো 8 টাকা কেজি প্রতি। স্বাভাবিকভাবেই বাজার করতে গিয়ে অনেকেই যেমন বাদ দিচ্ছেন পছন্দের শাকসবজি কিনতে, অনেকেই আবার কাটছাঁটও সেরে নিচ্ছেন বাজার করতে গিয়ে। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির কারণে কার্যত নাভিশ্বাস মানুষের। যদিও স্থানীয় ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির কারণ হিসেবে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন। অন্যান্য বছরের তুলনায় এবছরে ফলের দাম কিরকম? অন্যান্য বছরের তুলনায় আগের বছরে আপেল 60 টাকা ছিল, এবছর 80 টাকা 90 টাকা। আর বাকি সব জিনিসপত্রের দাম ফলে সব আগুন। তাতে কাস্টমারদের কি চাহিদা মেটাতে পারছেন? কাস্টমারদের চাহিদা মেটাতে পারছিলেন। যে আপেল 80 বলছে, তার কাস্টমার চাইছে 60 টাকা 70 টাকা। আপনার বাজারটাতে কিরকম চলছে? বাজারটাতে একটু প্রফিট কম হচ্ছে, মার্জিন কম আমাদের। আগের বছরের মতন কি বাজার আপনার আছে এবছর? না, যে আগের বছর বাজার ছিল, বাজার একই রকম আছে, কিন্তু কাস্টমার অনুযায়ী ফল দিতে চাইছে নেই। 500 টাকা 200 টাকা। নারকেল যেখানে 5 কেজি দিত, সেখানে মানুষ 1 কেজি 1.5 কেজি দিচ্ছে। নারকেল যেখানে 18 টাকা কেজি ছিল, সেখানে 30 টাকা কেজি হয়েছে। আপনার নাম? গোপাল দত্ত। অন্যান্য বছরের তুলনায় এবছরে কাঁচা সবজির দাম কেমন রয়েছে? কাঁচা সবজির দাম অস্বাভাবিক বেশি। শীতকালে যেটা আমরা অন্য বছর দেখতে পাই, সেই জিনিস এই বছর দেখতে পাই না। এই বছর অস্বাভাবিক দাম, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে হয়ে গেছে।
এত বেশি দাম। এবছরে বিশেষভাবে মানে কি কি সবজির দাম খুব বেশি হয়েছে? সবজির দাম সব থেকে বেশি ফুলকপি, টমেটো, মটরশুঁটি, এগুলোর দাম অস্বাভাবিক হয়ে গেছে এবছর। কাস্টমারের চাহিদা কি মেটাতে পারছেন? না, কাস্টমারের চাহিদা মেটাতে পারছি মানে কাস্টমার কিনতে পারছে না দামের জন্য, ইচ্ছা থাকলেও কিনতে পারছে না। পাইকারি দরে আপনারা যে দামে কিনছেন তাতে কি লাভের মুখ দেখতে পাচ্ছেন? সামান্য দেখতে পাচ্ছি। হয়তো সবাই যদি কিনতে পারতো তাহলে হয়তো আমাদের মালটা সেল হতো ভালো এবং সে তুলনায় প্রফিটও আসতো। ইয়াতে সেল কম, প্রফিট কম। আপনার নাম? আমার নাম মধুসূদন সেন। শুভজিৎ দাসপদকের রিপোর্ট। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জেলার বার্তা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাঁপছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেন। বাঁকুড়া শহরের ইট, কাঠ, পাথর, জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেন। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেন। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক। লেকের জলে প্যাডেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। দুর্গাপুরে গড়ে উঠেছে স্বপ্নের আবাসন বন্যতা হাউসিং কমপ্লেক্স। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে আজই আসুন দুর্গাপুরের বন্যতা হাউসিং কমপ্লেক্সে। চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে নয়, এবার পুরুলিয়াতে গড়ে উঠেছে স্বর্ণভূমি মানভূম ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। কাজের ফাঁকে একটু বিলাসিতার ছোঁয়া পেতে, সেই সঙ্গে প্রিয়জনদের সাথে সময় কাটাতে গড়ে উঠেছে জল্লাপাড়ায় বিলাসবহুল হলিডে রিসর্টস। কলকাতায় গড়ে উঠেছে আয়ুর্বেদিক চিকিৎসার এক উন্নত মানের হসপিটাল, স্বর্ণভূমি সিদ্ধি আয়ুর কেয়ার হসপিটাল। আমাদের অন্যান্য প্রজেক্টগুলি হলো রিয়েল এস্টেট, ল্যান্ড প্লটিং, মেডিসিনাল প্ল্যান্টেশন, এন্টারটেনমেন্ট, leisure and holidays, হেলথ কেয়ার, manufacturing and export, মার্কেটিং, jewelry showrooms। স্বর্ণভূমি ডেভেলপার্স লিমিটেড, সোনালী ভবিষ্যতের লক্ষ্যে। ফিরে এলাম বিরতির পর। 7 ভাই চম্পার গল্প কে না জানে। স্থান, কাল, পাত্র ভেদে সেই গল্প দেশে দেশে ভিন্ন ভিন্ন ভাষায় কতই না রূপকথা রচনা করেছে, কিন্তু 7 ভাই ও এক বোনের গল্পকে স্মরণীয় করে রাখতে উৎসবের চল সারা পৃথিবীতে নজিরবিহীন। সেই গল্পের উপর ভিত্তি করে বাঁকুড়ার তালডাংরার পাকুড়ডিহা গ্রামে আদিবাসীদের 7 ভাই মিট্টাং মেসরা উৎসব চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। বাঁকুড়ার তালডাংরা ব্লকের জঙ্গল ঘেরা পাকুড়ডিহা গ্রামে কোনো এক সময় এক আদিবাসী পরিবারের 7 ভাই ও 1 বোন ছিল। সে সময় আদিবাসীদের মূল জীবিকা ছিল শিকার। কোনো একদিন জঙ্গলে শিকারে গিয়ে 7 ভাই হারিয়ে যায়। ভাইদের মঙ্গল কামনায় শুরু হয় বোনের তপস্যা। তপস্যার মাধ্যমে একমাত্র বোন বন্যজন্তুর আক্রমণে ক্ষতবিক্ষত 7 ভাইকে জঙ্গল থেকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন। তার দীর্ঘ সেবা শুশ্রূষা করে তাদের সুস্থ করে তোলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভাইদের সুস্থ করে তুলতে গিয়ে প্রচণ্ড পরিশ্রমে মৃত্যু হয় একমাত্র বোনের। বোনের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই কয়েক শতক আগে পাকুড়ডিহায় শুরু হয় এই উৎসব। এই উৎসবের মূল আকর্ষণ ফুটন্ত ঘিয়ে হাত ডুবিয়ে গুড়পিঠে ভাজা। উৎসবের বিচিত্র এই রীতি দেখতে বহু দূর দূরান্তের মানুষ উৎসবের দিন হাজির হন এই গ্রামে। চলে মাদলের তালে তাল মিলিয়ে আদিবাসীদের গান। কালক্রমে এই উৎসব এখন বিশাল মেলার চেহারা নিয়েছে। নাগরদোলা থেকে জিলিপি, মেলার সব পসরা থাকে এখানেই। গরম ঘিয়ে হাত ডুবিয়ে গুড়পিঠে ভাজলেও স্থানীয় আদিবাসী যুবকদের হাতে ফোসকা না পড়ার ঘটনায়
যুক্তিবাদী মানুষেরা যতই বিজ্ঞানের সূত্র খুঁজে বেড়ান না কেন, দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে আসা মানুষ খুঁজে বেড়ান ভাই বোনের আত্মীয় বন্ধনের রহস্যকে। আমাদের গ্রাম্য মেলা যেটা, সেই গ্রাম্য মেলার মূল উদ্দেশ্য হচ্ছে পুরো মাস, এই পৌষ মাস থেকে একটা আচরণভাবে থেকে যাতে সবার মঙ্গল কামনা, যেটা মঙ্গল কামনা। সাত ভাইয়ের এক বোন ছিল, সেই বোনকে কোনো কারণে মিস করেছিল। সেই মিসটা কীভাবে করেছিল না যেন আমরা নিজেরাই ইতিহাসটা জানি। সেই বোনকে পাওয়ার জন্য একটা পুরো মানে পৌষ মাস ধরে একটা যে তাদের একটা প্রচেষ্টা, পৌষ মাস তাকে খুঁজে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু মেলার যে আনন্দ, সে আনন্দ তো নেই। বর্তমানে যে আমরা চাষিবাসী মানুষ, আমাদের কৃষকের যে ফসলের দাম এবং সারের যে দাম, তার থেকে তুলনামূলক হচ্ছে, তাতে আমাদের ক্ষতি হচ্ছে, লাভ তো হয়নি চাষে। মেলা কি দেখবো, 60 টাকা কেজি জিলাপি, 20 টাকা কেজি জ্বলালো, 2 কেজি ধান বিকলে 1 কেজি জ্বলালো, খাবো কি করে? এটা ওরা শিকারে যায়, শিকারে যাওয়ার পরে দিয়ে শিকারের থেকে খুব কষ্ট নিয়ে আসে এক বোন, সে 7 ভাইয়ের এক বোন, তো সে বিরাট মানে সব ভাইগুলো ফিরতে পারেনি, এই নিয়ে এখানে তপস্যা করে এটা পূজা শুরু করে। 7 ভাই না, সবাই ফিরে পারেনি। তারপরে যখন ভাই দেশে অসুস্থ হয়েছে, বোনটার অসহায় খুব কষ্টের মধ্যে যেটাকে আমরা বোনটা মারা যায়, হ্যাঁ বোনটা মারা যায়। মারার পরে এই পূজার আয়োজন করে, কেন ওই বোনটার জন্য। এখন তো কম বয়স, অনেক অনেক আগের থেকে আমরা আমাদের খেয়াল নাই। ঠাকুর পাঠা একটা বলি হয়, আচ্ছা গায়া ঘি দিয়ে গরম আগুনে তেতে গুড়পিঠা ছেঁকা হয়, তারপরে পায়রা 2টা বললি হয়। এই বিষয় মাস পুরাই আমাদের পালন চলে, এবং 20 দিন পর থেকে 20 তারিখ পালন হয়। তারপরে মাঘ মাসের 3 তারিখে, মাঘ মাসের 3 তারিখে ওই গরম গরম তেলে কোনো অসুবিধা হয় না। মানে অনেক সাল হয়ে গেল, আমাদের বাবা দাদু করে করে এখন পর্যন্ত আমাদের পর্যন্ত এখনো করছে, এখনো পর্যন্ত কিছু হয়নি। শিকারে গেল, শিকার যাওয়ার ফলে তারা জঙ্গলের মধ্যে আক্রমণ করেছিল, তো সেই কারণে এখন ওরা ফিরতে পারে না। ফিরার জন্যে ওই বোনটি ওই ঘরে নিজে ঠাকুরকে জাগিয়েছিল, জাগাবার পরে সে তখন ভাইগুলো সব ফিরে আসে। ফিরে আসার পরে বোনটাই মারা যায়। এরা সুস্থ হয়ে গেছে, কিন্তু বোনটা মারা যায়। ওই বোনটা মানে কারণে এরা তার শোকটাই পালন করেছে। সেই তখন থেকেই এই উৎসবটা করেছিল। ওই জন্যে ওই মাসের মোটামুটি পৌষ মাসের 15 দিন থেকেই তারা বার কামিয়েছিল। অন্য কোনো লোকের ঘরে খাওয়া দাওয়া করতো না, আর কোনো বিচুটি কাউকে দিত না। নিজে যেটা খাবে সে খেয়ে ফেলে দিত। এরকমভাবে তারা কানুন ধারণ করেছিল নাকি। এটা 7 ভাইয়ের একটা মিশ্রা, 7 ভাইয়ের একটি ভোগ। হ্যাঁ, বোনের স্মৃতির জন্য এটা ওই শোকটাই পালন করে গেছে। কত বছর হচ্ছে? তোকের মধ্যে কুটা হয়, পায়রা 1 জোড়া বললি হয়, আর ওই ছাগল পাঠা, আর ওই গুড় পিঠে ছাকা হয় মানে ঘিয়ে, ঘি আর হাতে করে ছাকা। আর ওই 1 রঙিয়া গায়া ঘি হয়, দিতে হবে। গাই বাছুর একই রঙ। তো প্রতি বছর তো এরকমভাবে করে আসে। আমাদের দাদু তার আগের থেকে করে গেছে, কিন্তু কিছু হয় না। কারণ কি? কিছুই হয়। এই ঠাকুরের মহিমা তারা শ্রদ্ধা করে জানাচ্ছে তো তাকে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। গত সোমবার বাঁকুড়ার কেঠারডাঙ্গা মোড়ে অনুষ্ঠিত হলো কেঠারডাঙ্গা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সাধারণ সভা। বছরভর এলাকায় প্রতিরক্ষার ব্যাপারে বিশেষ ভূমিকার জন্য মোট 86 জনকে পুরস্কার দেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক মিনতি মিশ্র ও বাঁকুড়ার পৌরপ্রধান শম্পা দরিপা।
শম্পা সিং। এবার সোমবারের গ্রুপ লিডার শ্রী সাধুপদ পাল। আচ্ছা, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই, এই শ্রী সাধুপদ পাল মহাশয় আমাদের কার্যকরী কমিটির একজন সক্রিয় সদস্য এবং আমাদের এই ডিফেন্স পার্টির জন্ম লগ্ন থেকে, অর্থাৎ বাঁকুড়ায় এই আরজি পার্টি কতটা প্রয়োজনীয় বলে মনে হয় আপনার? ভীষণভাবে বর্তমানে, কারণ চুরির ইয়েটা খুব বেড়েছে এবং আমার সারা জেলার থেকে আমার কাছে সব আসছে যে ভীষণ চুরি হচ্ছে। আমি সবাইকেই একটা কথা বলছি, আরজি পার্টি গঠন হোক, কারণ পুলিশ কত কীভাবে সবসময় সহযোগিতা করতে পারবে, সাধারণ দিনের পর দিন তা করতে পারে। সেই জন্য তারা নিজেরা যদি শক্ত হয়ে দাঁড়ায়, আমার মনে হয় চুরিটা কি মনে হয় যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এটা যদি গড়ে উঠে ভালো। আমি তো অন্তত বলবো যে প্রতি পাড়ায় দরকার, এবং গ্রামে চুরিটা এত বেড়েছে যে এইমাত্র তারা আমার কাছে দৌড়ে। আমি বললাম যে দেখো, আমি তো পুলিশকে বলবো নিজেরা। সমাজে আরজি পার্টি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার? আরজি পার্টির গুরুত্ব সম্পূর্ণভাবে একদম, কেন রাত্রে আমাদের যেমন স্টেশন পৌঁছানো বা নদীর ওধারে যারা যায়, বা রাত্রিতে কারোর কোনো বিপদ হলে শুধু যে চোর বা পাহারা দেওয়া নয়, কারোর বিপদ হলেও প্রয়োজনে আরজি পার্টি বেরোয়। এই জন্য আরজি পার্টি খুব গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি যে আরজি পার্টি সব জায়গাতেই সমানভাবে যেন চলে, এটা একান্তভাবে গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসনের কাছ থেকে কিছু যা পেয়েছেন আপনারা? পুলিশ প্রশাসনের নিকট এই রিসেন্ট আমাদের একটা প্রোগ্রাম ওনারা করেছিলেন, তখন ওনারা দুটো টর্চ আর দুটো লাইট দিয়েছে, আর বলেছে এখন বলেছে ওনারা যে আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে সহযোগিতা করব। আপনার নাম? সব্যসাচী সরকার। আরজি পার্টির? আমার নাম পার্থ প্রামাণিক। আরজি পার্টির কি আপনি? সেটারডাঙ্গা গ্রাম। গত 14 জানুয়ারি বাঁকুড়া মিউজিক একাডেমির উদ্যোগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল সংস্থার ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন যন্ত্রসঙ্গীত, ছড়ার গান, নৃত্য ও আবৃত্তির সুন্দর কোলাজে অনুষ্ঠানটি একটি আলাদা রূপ নেয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। বাঁকুড়া শহরের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন বিশিষ্টজনেরা, গণকনভেনশন করে আন্দোলনে নামার ডাক। জেলার কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদের অভাবনীয় জয়, সন্ত্রাসের অভিযোগ তুলল এসএফআই। ঘন কুয়াশার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত জেলার আলু চাষ, ধসা রোগের প্রকোপে ফলন কমার আশঙ্কা। অস্বাভাবিক বাজার দরে নাভিশ্বাস গৃহস্থের, সবজি থেকে ফলমূলের বাজার সর্বত্রই আগুন দাম। ভাইদের জন্য বোনের আত্মত্যাগের স্মরণে তালডাংরার পাকুড়দিহা গ্রামে আদিবাসীদের উৎসব, ব্যতিক্রমী সেই উৎসবের ছবি আমাদের ক্যামেরায়। আজকের মতো জেলার বার্তা এ পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলের ঠিকই সময় এদিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।
Thank you.